আবার পাশের করে ভাইয়া ভাবি ঝগড়া হচ্ছে। এরা কি ক্লান্ত হয় না নাকি? রাশেদের বিরক্ত লাগে। ওদের বিয়ে হয়েছে 5 বছর, মনে হয় না একটানা 1 মাস ঝগড়া না করে ওরা কাটিয়েছে। কিছু না কিছু নিয়ে লেগেই থাকবে, পুরোপুরি অসহ্য। ভাইয়া একটা বললে ভাবি 10টা শোনায়। সারাদিন অফিস শেষ করে বাসায় আসার পরে একটু যে আরাম করবে তার উপায় নেই, চিৎকার চেঁচামেচি চলতেই থাকবে। শাহেদ মানে রাশেদের বড় ভাই, ওর জন্য রাশেদের মনে মায়া হয়। বেচারা বউকে কন্ট্রোল করতে শেখেনি, তাও নাকি বিয়ের আগে আবার 2 বছরের প্রেম ছিল। রাশেদের বাড়ি অদ্ভুত লাগে, তখনই তো মেয়েটাকে ছিনে যাওয়া উচিত ছিল। বিয়ের প্রথম থেকেই ভাবি ভীষণ স্বার্থপর, কেন যেন নিজেরটা খুব ভালো বুঝে, অন্তত রাশেদ তাই জানে। রাশেদের মা রাহেলা বেগম তো এখন সরাসরি শাহেদকে বলে দিয়েছেন সে চাইলে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে পারে। প্রথমত সংসারে শাহেদ টাকা দেয় কম, তারপর আবার সেটা পুষিয়ে দেওয়ার জন্য তার বউ যে গায়ে গতরে একটু খেটে দিবে তাও করে না। শাহেদ ব্যাপারটা বুঝলেও সে নিরুপায়। রাশেদ কানে হেডফোন দিয়ে এদের ঝগড়া থামার অপেক্ষা করছে। এই দিক থেকে শ্রাবন্তী খুব ভালো একটা মেয়ে। মায়ের পছন্দে শ্রাবন্তীর সাথে রাশেদের বিয়ে হয়েছে। 1.5 বছরের কিছু বেশি। কি সুন্দরভাবে মেয়েটা সংসারটা গুছিয়ে রাখে। শ্রাবন্তীর কল্যাণে মা তো এখন রান্নাঘরে যাওয়াই বাদ দিয়েছে, শুধু সকালবেলা সারাদিনের মেনুটা বলে দেন। এইটুকুই মায়ের বা যা কষ্ট। বাবা মায়ের ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু শ্রাবন্তী নিজেই দেখাশোনা করে। যদি অবসর পায় তখন ছাদ বাগানের পরিচর্যা করে, কোরআন তেলাওয়াত করে, বই পড়ে। ওইসব কুটকাচালি বাংলা হিন্দি সিরিয়াল দেখে অথবা বড় বাবির আচরণ দেখে মেয়েটা এতদিনেও বিগড়ে যায়নি। রাশেদ আসলে ভাগ্যবান, যদিও সেটা শ্রাবন্তীর সামনে স্বীকার করে না, কিন্তু কখনই সে শ্রাবন্তীকে অবহেলা করে না। বিয়ের রাতে শ্রাবন্তীকে যা বলার তা বলে দিয়েছে। ওর পরিবারকে যদি শ্রাবন্তী নিজের বলে মনে করতে পারে তাহলেই কেবল এখানে তার জায়গা হবে, অন্যথায় দেনমোহরের টাকা নিয়ে সে যে কোনো সময় বের হয়ে যেতে পারে। এবং এই কথাটা যেন ভালো কাজ করবে শ্রাবন্তীর উপরে, তা সে সময় রাশেদ বুঝতে পারেনি। অবশ্য কথায় কাজ হয়েছে নাকি শ্রাবন্তী মেয়েটা এমন সেটা রাশেদ জানে না। সে যাই হোক, রাশেদ শ্রাবন্তীকে নিয়ে ভালোই আছে। তবে সব ভালো রাখার মধ্যেও একটা মন্দ লাগা আছে, যার কারণে প্রায় রাতে রাশেদের ঘুম ভেঙে যায়। তার বড় ভাইয়ের বিয়ে হয়েছে 5 বছরেও বেশি অথবা কাছাকাছি, ঠিক মনে নেই, কিন্তু ওদের কোনো বাচ্চা নেই। এই বিষয়ে মা যখনই কথা বলতে যায় ভাইয়া অকপটে বলে, সেই সিদ্ধান্ত আমরা নেব, দয়া করে এই ব্যাপারে তোমরা নাক গলাতে আসবে না। ভাইয়ার মুখে একথা শুনে রাশেদের প্রায়ই মন হয় সমস্যাটা শাহেদের নিজের নয় তো, তা না হলে ও নিশ্চয়ই বাবিকে কিছু না কিছু দোষ দিত। আর এখন বিয়ের 2 বছর হতে চললেও রাশেদ নিজেও কোনো খুশির সংবাদ দিতে পারছে না। রাশেদ শুনেছে এটা অনেক সময় জেনেটিক্যাল ব্যাপার হয়, মানে ভাই বোন বাই একজনের এ ধরনের সমস্যা থাকলে আরেকজনের থাকার সম্ভাবনা থাকে। অবশ্য সে নিশ্চিত না কোনো একজন। ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, আবার পরামর্শ করতেও ভয় লাগে যদি দেখা যায় সত্যি সমস্যাটা তার, তখন কি হবে। তবে আসার কথা এই যে এখনো শ্রাবন্তী এই বিষয়টা নিয়ে তাকে কিছু বলেনি, আর মা নিজেও না। আচ্ছা, মা কি কোনো কিছু আজ করতে পেরেছেন? হয়তো পেরেছেন। মায়ের মন সব বুঝে। মা এখন শাহেদকেও কিছু বলে না, আর তাকে যে বলবে না এটাই স্বাভাবিক, কারণ তার আগেই সংসারের বেশিরভাগ চলে। শাহেদ অল্প যা কিছু পায় তা দিয়ে শুধুমাত্র মান সম্মান রক্ষা করে। কান থেকে হেডফোন খুলে রাশেদ শ্রাবন্তীকে খুঁজতে লাগলো। ও ছাদে দাঁড়িয়ে আছে, নীল সাদা রঙের একটা সালোয়ার কামিজ পরা, হালকা বাতাসে ওড়না উড়ছে। রাতের এই স্নিগ্ধতায় শ্রাবন্তীকে খুব সুন্দর লাগছে। এত রাতে এখানে কি করছো শ্রাবন্তী? ক্লান্ত লাগছে তাই একটু তাজা বাতাস নিতে এসেছি। জানি সারাদিন তোমার উপর দিয়ে অনেক দখল যায়, ভাবি তো কোনো কাজই করে না। শ্রাবন্তী কিছু বলল না, অবশ্য কিছু বলবে না এটা রাশেদ জানে। ওরা বাবার ঝগড়া করছে। ভাগ্যিস তুমি এমন মেয়ে নও, এরকম হলে তো দিনমোহরের টাকা দিয়ে তুমি আমাকে রাস্তা দেখিয়েই দিয়েছিলে। সমস্যা কোথায়? আরে আশ্চর্য, তুমি ওসব কথা মনে রেখেছো? বিয়ের রাতের প্রত্যেকটা শব্দ মানুষ মনে রাখে, আমিও রেখেছি। ওসব ছাড়ো, তুমি আসলেই ভালো মেয়ে। তুমি আমার সাথে কখনো ঝগড়াঝাটি করোনি, কখনো কোনো বায়নার ধরোনি, এটা করো না ওটা করো না এসব বলে আমার মাথা নষ্ট করোনি। ভাইয়া বাবির ঝগড়ার যন্ত্রণা যথেষ্ট, আর নিজের এরকম হলে না না জানি আমি কি করে ফেলতাম। রাশেদ, তোমাকে একটা অনুরোধ করি, বলো। তুমি নিচে যাও, গিয়ে দেখে এসো ভাইয়ার বাবি কি করছে। মানে ওদের পার্সোনাল সময় আমি কেন গিয়ে নাক করব?
জানি এটা অভদ্রতা, তুমি তো একটু আগে বললে আমি কখনো বায়না করিনি। আজকে না হয় এই বায়না করলাম, প্লিজ একবার গিয়ে দেখে এসো আর আমাকে বলো। মেয়েটার হঠাৎ এই পাগলাটে আচরণ দেখে এই প্রথম রাশেদ একটু অস্থির হলো। তারপরেও শ্রাবন্তীকে বুঝতে না দিয়ে সে নিচে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। কি করছে ওরা? হয়তো দুজনের মিটমাট হয়ে গেছে। এখন দেখলাম কফির মগ হাতে নিয়ে দুইজন জানালার পাশে বসে কি যেন কথা বলছে আস্তে আস্তে। মনে হয় না ঝগড়া করছে, মানে এক্সপ্রেশনটাই বলে আর কি। তার মানে ঝগড়া মিটে গেছে, তাই তো? তাতে কি ঝগড়া তো হয়েছে? হ্যাঁ হয়েছে। ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করেছে, অভিমান করেছে। ভাইয়া নিজেও ছোড়া গলায় কথা বলেছে। সব সময় এমনটাই হয়। তারপর আবার দুজন মিলে যায়। একজন আরেকজনের প্রতি রাগ পুষে রাখে না। তারা ঝগড়া করে আবার প্রতি সপ্তাহে ঘুরতেও যায়, ছুটির দিনে রেস্টুরেন্টে খেতে যায়, রিকশায় করে অযথাই দুজন মিলে ঘুরে বেড়ায়। আমি বাবির ফেসবুকে আছি, তাই আমি জানি। তাছাড়া বাবি আমার সাথে গল্পও করে। আচ্ছা, আমরা শেষ কবে বের হয়েছিলাম বলো তো? আমার মনে নেই, রাশেদ খানিকটা অস্বস্তি ভরে বলল। আর তুমি তো ব্যস্ত থাকো তোমার সংসারের সব কিছু গুছাতে গিয়ে, তুমিই তো রাতের বেলা টায়ার্ড হয়ে যাও। আমার সংসার, এটা আবার কখন আমার সংসার হলো? মানে আমি তো কখনো এটাকে আমার সংসার ভাবিনি। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছি, বিনিময়ে টাকা খাওয়া ফ্রি, আর তো কিছুই না। তোমার মাথাটা কি খারাপ খারাপ হয়ে গেল শ্রাবন্তী? এসব কি বলছো? তোমার দুটি বোন এক গ্লাস পানিও ভরে খায় না। তোমার ছোট আন্ডারওয়্যার পর্যন্ত আমাকে ধুয়ে দিতে হয়। সেজন্যই তো তুমি আমার লক্ষ্মী বউ। আর ভাবি কি অলক্ষ্মী? শ্রাবন্তী হেসে উঠল। সে কোনোভাবেই বাড়ির বউয়ের মর্যাদা রাখতে পারেনি। ভুল বললে রাশেদ। ভাবি আমাকে রান্না বান্না সাহায্য করেন, নিজের ঘর গুছিয়ে রাখেন, ভাইয়ার কাপড় চোপড় ধোয়া আয়রন সবকিছু উনি নিজে করেন। উনি যেটা করেন না সেটা হচ্ছে তোমার দুই বোন যখন ঘন্টায় ঘন্টায় চা কফি খেতে চায়, সেটা উনি তোমার ভাই বোনদের রুম পরিষ্কার করেন না। উনি তোমার ভাইয়ের আন্ডারওয়্যার ধুয়ে দেন না। উনি তোমার বোনদের ঘুম থেকে উঠে যাবার পর বিছানা পরিষ্কার করেন না। ওনার মেরুদণ্ড আছে, আমার নেই। তোমার হয়েছে কি শ্রাবন্তী? এত কথা কেন বলছো আজকে? কোনো সমস্যা? হ্যাঁ রাশেদ, তোমার জন্য সামান্য সমস্যা। আসলে আমার মা মারা গেছে। তুমি আসার আধ ঘন্টা আগেই ফোন এসেছিল। গত 2 মাস ধরে মা আমাকে দেখতে চাইছে। আমি তোমার মাকে বলে বলে ক্লান্ত হয়ে গেছি। তোমরা শুধু বলেই গেছো দূরের পথ। আসলে পথটা দূরে না। আমি চলে গেলে সংসারটাকে সামলাবে কে? তোমার বোন দুটি তো অপদার্থ। তোমার মা তো মাটিতে পা রাখেন না। বাবি তো নিজের অংশের কাজটুকুই করবেন। কাজের লোক তো অনেক আগেই ছাড়িয়ে দিয়েছ। কাজেই দূরের পথ একটা বাহানা। তুমি একটু আগে বলেছিলে না আমি কোনো বায়না ধরি না, অভিযোগ করি না। আসলে অভিযোগ অভিমান কার উপর করব যেখানে ভালোবাসাই নেই? বিয়ের রাতেই তোমার মানসিকতা আমি বুঝে গিয়েছিলাম। কিন্তু কি করব বলো? বাবা তো অনেক আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহর কাছে। বিধবা মাকে নিজের সংসার ভাঙার খবর দিয়ে কষ্ট দিতে চাইনি। সেই মাও চলে গেলেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো? যখন আমি খবরটা পেলাম, কাঁদতে কাঁদতে তোমার মাকে জানালাম। তিনি পান চিবোতে চিবোতে বললেন, এখন রাত হয়ে গেছে, কাল বরং রওনা দিও। তুমি তো আর খবর খুঁড়বে না। আর শুনো, রাতে ছালে রাটারুটি করো। তোমরা কি মহান, তাই না? এখন আর কোনো সমস্যা নেই। আর তোমাকে আরেকটা কষ্ট থেকে মুক্তি দিয়ে যাই। আমাদের বাচ্চা হচ্ছে না কথাটা ভুল। আসলে আমি কোনো প্রাণ দুনিয়াতে আনতে চাইনি, কারণ আমি জানতাম কোনো না কোনো একদিন এই দিনটা আমার সামনে আসবে। তখন যেন সেই ছোট্ট মায়াভরা মুখটার দিকে তাকিয়ে তোমার মতো মানুষের সাথে সারা জীবন আমার সংসার করতে না হয়। আমার ব্যাগ গোছানো আছে, আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য। দেনমোহরের টাকা লাগবে না, ওটা মাফ করে দিলাম। শ্রাবন্তী নিচে চলে গেল। কিছুক্ষণ পর রাশেদ নিচে নেমে দেখলো শ্রাবন্তী সত্যিই চলে গেছে, কাউকে কিছু না বলে। ভাইয়া বাবির ঘর থেকে হাসির শব্দ আসছে, সাথে টিভির সাউন্ড। মনে হয় কোনো মজার সিনেমা বা অন্য কিছু দেখছে। নিজের ঘরে বসে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে রাশেদের মনে হলো একটা কথা শ্রাবন্তী ঠিকই বলেছে, যেখানে ভালোবাসা নেই সেখানে অভিযোগ বা অভিমান একেবারেই অবান্তর। শ্রাবন্তী নিজের বাড়িতে পৌঁছে ভীষণ অবাক হয়ে গেল। তার আগেই রাশেদ সেখানে উপস্থিত হয়েছে। কে জানে কিভাবে, হয়তো প্লেনে করে এসেছে। মায়ের লাশ, দাফন কাফন, এমনকি মিলাদ, সবকিছু রাশেদের তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে হলো। শ্রাবন্তী, আমায় মাফ করো। আমার চোখে বোধহয় পট্টি বাঁধা ছিল এই পুরুষতান্ত্রিক সমাজের। এখন থেকে তুমি খুব গর্ব করে বলতে পারবে এটা আমার সংসার। আমি তোমাকে সেই সংসারটা উপহার দিতে চাই।
বিনিময়ে তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও, আমরা সব নতুন করে শুরু করব। শ্রাবন্তী রাশেদের হাত ধরে এই প্রথম পায়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো, যেন মনের সমস্ত যন্ত্রণা একেবারে বের করে দিচ্ছে। রাশেদ শক্ত করে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরলো। রাশেদ ভাবতো শ্রাবন্তী সব সহ্য করে ভালো মেয়েও, কিন্তু এটা কখনোই উপভোগ করেনি যে সবার শরীর রক্ত মাংস দিয়ে তৈরি। কষ্ট সবার হয়। এই পৃথিবীতে কিছু স্বামী আছে যারা নিজের স্ত্রীকে বাসার গোলাম বানিয়ে রাখতে চায়। তারা এটা ভুলে যায় যে নারী হলো এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত। এটা কোনো বোঝা নয়। নারীকে সম্মান করা পুরুষদের দায়িত্ব, কারণ জীবনের শেষ সময় পর্যন্ত একমাত্র সে পাশে থাকবে, সে হলো তোমার স্ত্রী। এরপর থেকে রাশেদ ও শ্রাবন্তী সুখে সংসার করতে শুরু করে। এই গল্প থেকে এটা বুঝলাম যে সব সময় মুখ বুঝে সহ্য করার চেয়ে নিজের অধিকার দাবি করে জীবন কাটানো বেশি জরুরি। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।